অভ্যুত্থানের পরে যে কনস্ট্রাকটিভ পলিটিক্স করা, শূন্যতাকে আসলে কাভার করার জন্য যে জাতীয় অভিভাবকত্বের যে ভূমিকা নেওয়া দরকার ছিল বিএনপির, সেখানে সে নেয় নাই। সে ন্যাশনাল পার্টি হিসেবে কি আপনার জামাত ইসলামী এখন সেই ভূমিকা পালন করছে? জামাত ইসলামের পক্ষে তো এটা সম্ভবই না। জামাত ইসলামী যদি এটা করতে যায় তাহলে মানে নেশন অনেক বেশি নির্যাতিত হয়, এরকম বোধ তৈরি হয়। এখানে তো একটা মোর ডেমোক্রেটিক পার্টি লাগে। একটা ফ্যাসিস্ট পার্টি তো আসলে নেশনকে রিপ্রেজেন্ট করতে পারে না। তো জামাত কি ফ্যাসিস্ট পার্টি? ওই ইনহেরেন্টলি ফ্যাসিস্ট পার্টি। আপনাদের এই জোটের আসলে মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? আমরা এই জুলাইয়ের বিভিন্ন রকমের স্টেক হোল্ডার যারা, তাদেরকে এই জোটের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। এবং একটা জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জোট করতে চাই আমরা। প্রিয় দর্শক, টেলিক্যাশ প্রেজেন্টস রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? আমি আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আলোচনাটা শুরু করতে চাই। এই সম্প্রতি আপনারা একটা নতুন জোট গঠন করেছেন, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন। এখন জোটের পলিটিক্স চলছে। বিএনপির নেতৃত্বে একটা জোট আছে, জামাত ইসলামীর নেতৃত্বে একটা জোট আছে, জাতীয় পার্টির নেতৃত্বে একটা জোট আছে, আপনারাও একটা জোট গঠন করলেন। আপনাদের জোটের সাথে গণ অধিকার পরিষদেরও আসার আলোচনা চলছিল। তাহলে কেন গণ অধিকার পরিষদ আসলো না? আর আপনাদের এই জোটের আসলে মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? প্রথমত লক্ষ্যটা বলি যে আসলে আমাদের এখানে যেটা আপনি বললেন যে অনেকগুলো জোট হয়েছে, তো আমাদের জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করতো বা মনে করে যেটা যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরের সময়, গণ অভ্যুত্থানের অর্থ হচ্ছে যে অনেকগুলো সংগঠন অথবা অনেকগুলো মানুষ এই অভ্যুত্থানটা করেছে। তাহলে তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, এটা বাস্তবায়ন করা পর্যন্ত এক ধরনের একটা ঐকমত্য কিংবা আসলে সহযোগিতামূলক একটা সম্পর্কের ভেতর দিয়ে অভ্যুত্থানের যেগুলি আসলে আশু লক্ষ্য ছিল সেগুলি বাস্তবায়ন করে ফেলা উচিত ছিল। আমরা এটার জন্যে কাজ করেছি এবং আমরা এই অভ্যুত্থানের পরে যত মিনিমাম, মানে কমন মিনিমামের কথা আমরা বলছি যে কমন মিনিমামটা আমাদের বের করা দরকার, যে আমরা কিসে কিসে ন্যূনতম আমাদের ঐকমত্য আছে এবং এই ঐকমত্যগুলি আসলে আমরা কোন পথে বাস্তবায়ন করলে এটা টেকসই হবে সে অনুযায়ী এটা করা দরকার। আমরা একটা পর্যায় পর্যন্ত এটার চেষ্টা করেছি, ঐকমত্য কমিশন পর্যন্ত ধরেন এটা একটা চেষ্টা ছিল যে বাংলাদেশের ঠিক করা হয়েছিল যে আপনি জানেন যে অভ্যুত্থানে একেবারে ধরেন যদি মার্ক বলেন তাহলে এটা ছিল এরকম যে আর ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরতন্ত্র কিংবা স্বৈরতন্ত্রটা থাকবে না, স্বৈরতন্ত্রের উপরে ভিত্তি করে স্বৈরাচার আসবে না, এইরকম একটা ব্যবস্থা আসলে প্রতিষ্ঠা করবে। এই ছিল অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য যদি বলেন সেটা। এর ভেতরে একটা যে আরেকটা জায়গা ছিল যেটা বৈষম্য আসলে বিলোপ করবে। এই হচ্ছে দুইটা জায়গা। আমরা প্রথমটা ধরে বলছিলাম যে স্বৈরতন্ত্র আসার পথ বন্ধ করতে হলে সাংবিধানিক যে সমস্ত জায়গা আছে, যে বিষয়গুলির উপরে আসলে স্বৈরতন্ত্র ভর করে চলে, সেগুলির পরিবর্তন করার জন্য একটা ঐকমত্য লাগবে। এবং ওইখানে আমাদের ফর্মুলা ছিল কমন মিনিমাম, যে আমি ধরেন 100টা পরিবর্তন চাই, আপনি হয়তো 50টা চান, আরেকজন 30টা চায়, আরেকজন 5টা চায়। সবাই মিলে যদি মিনিমাম 5টা হয়, আমরা বলছিলাম এই 5টাই আমাদের আসলে ঐকমত্যের জায়গা। এটাকে বাস্তবায়ন করার জন্যে সবচাইতে ভালো যে পদ্ধতি আছে, সাস্টেনেবল হয় এরকম একটা পদ্ধতিতে আমাদের এটা করে ফেলা দরকার ছিল। তার ধারাবাহিকতায় আমরা আসলে ঐকমত্য কমিশন পর্যন্ত ছিলাম। ঐকমত্য কমিশনে গিয়ে আমরা যেটা দেখলাম কয়েক মাসের পরে যখন আসলে শেষ হচ্ছে, তখন অনেকগুলো প্রশ্নে ভিন্নমত সহ একমত হয়েছে, কেউ কেউ আপত্তি সহ একমত হয়েছে, কেউ কেউ অল্টারনেটিভ প্রপোজাল দিছে, আর কিছু জায়গায় হয়েছে সবাই মিলে একমত হয়েছে। কমিশন যখন শেষ হয় তখন পর্যন্ত এই ফয়সালা হয় না যে এগুলি কী হবে। কথা ছিল এরকম সমস্ত বিষয়টা নিয়েই আসলে গণভোটে যাবে এটা। তা আমি একটু প্রেক্ষাপটটা বড় করতেছি আপনাদের, আরেকটা কথা বলে আমি এটাতে আসি। কিন্তু ঐকমত্য কমিশন যখন আসলে সবাই যখন একমত হইতে পারেনি, তারা একটা প্রপোজাল দিচ্ছে এক্সপার্টদের সাথে আলোচনা করে।
এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যে পদ্ধতিতে এবং যে সমস্ত ব্যবস্থা করছে তাতে ঐকমত্য কমিশনের যদ্দূর ঐকমত্য ছিল সেটাতে আরও মানে অনৈক্যের সৃষ্টি হয়েছে। আরও অনৈক্যের সৃষ্টি হয়েছে। এইটার ধারাবাহিকতায় দেখবেন যে নির্বাচন চলে আসতেছে, নির্বাচনকে সামনে নিয়ে আসা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে ওই অনৈক্যটাকে সামনে রেখেই এখন বিএনপির জোট আপনি বলতেছেন যে যারা বিএনপির সাথে গেছে তাদের অনেকে আছে যে ঐকমত্য কমিশনে বিএনপি যে অবস্থান নিয়েছিল সেটার সাথে ছিল না, কিন্তু এখন একটা দুইটা আসন ভাগাভাগির হিসাবে সে ঐকমত্যের জায়গাটাই ঐকমত্য কমিশনের বিরোধিতা সত্ত্বেও আগামী নির্বাচনে আসন্ন নির্বাচনে তার সাথে যাচ্ছে। জামাতে ইসলামী কিংবা ওই রকম ইসলামী দলগুলি সবাই যে একসাথে ছিল বিষয়টা এরকম ছিল না, কিন্তু এটার ঐকমত্যের মানে সংস্কারের জায়গাটাকে অপ্রদান করে ক্ষমতার ক্ষেত্রে আসলে কে ক্ষমতায় যাবে এই জায়গাটাকে আবার ট্রেডিশনাল যে বিরোধিতার রাজনৈতিক বিরোধিতার যে জায়গা সেই জায়গায় নিয়ে গেছে। সেই জায়গায় নিয়ে জামাতে ইসলামের সাথে কেউ কেউ, বিএনপির সাথে কেউ কেউ এবং সংস্কার পরিত্যাগ করে এটাকে একটা ক্ষমতা বদলের নির্বাচনে, স্রেফ ক্ষমতা বদলের নির্বাচনে পরিণত করছে। আমরা বিএনপির সাথে ছিলাম দীর্ঘদিন, আমরা ঐকমত্য কমিশনে তাদের সাথে আমাদের অনেক ভিন্নমত হয়েছে, আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি। আমাদের একটা মঞ্চ ছিল, গণতন্ত্র মঞ্চে আমরা ধরেন এই বিষয়গুলি নিয়ে সবাই একমত ছিলাম এরকম না, কিন্তু বিএনপির সাথে আমাদের কিসে কিসে পার্থক্য হচ্ছে এগুলি আপনার অন রেকর্ড আছে। আমরা তখন গণতন্ত্র মঞ্চকে বলছিলাম যে আসলে বিএনপির সাথে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা ছাড়া আসন সমঝোতার জায়গায় যাওয়া উচিত হবে না। রাজনৈতিক সমঝোতা বলতে আমরা বলছিলাম যে সংস্কারের সমঝোতাটা লাগবে, কিন্তু বিএনপি এবং আমাদের ওই মানে গণতন্ত্র মঞ্চের অনেকেই আমাদের এই প্রস্তাবনাকে আসলে বিবেচনায় নেয় নাই। তারা যেটা বিবেচনায় নিচ্ছে যে আসন সমঝোতাটাই হচ্ছে তাদের জন্য সুবিধাজনক। আমরা ওইখানে একমত হইতে পারিনি। নাকি পরিস্থিতি উল্টাটা, যে আপনারা যে কয়েকটা আসন চাচ্ছেন সেগুলো আমরা না কোনো পাওয়ায় আসনই চাইনি, ওগুলি রেকর্ড আছে। বিএনপিকে আমরা বলছি, বিএনপি যখন আসন সমঝোতার কথা বলছে আমরা বলছি, আমি তখন সমন্বয়ক গণতন্ত্র মঞ্চের, তা আমি সমন্বয়ক হিসাবে একটা আসনের ভাগাভাগির গল্পের মধ্যে ছিলাম এবং সেখানে আমরা খুব ক্লিয়ার করছিলাম যে রাজনৈতিক সমঝোতার আগে রাষ্ট্র সংস্কার আপনাদের কাছে কোনো তালিকা দেবে না। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমরা আসন ভাগাভাগির ব্যাপারটা যাব না। তো অধিকাংশ গণতন্ত্র মঞ্চের অধিকাংশ 5 দল যাইতে চাইছে, সেটা গেছে এবং আমরা নিজেদেরকে যখন এদেরকে আর ফিরাইতে পারি নাই আমরা নিজেদেরকে ওইখান থেকে উইথড্র করছি। উইথড্র করে আমরা যেটা আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল যে এইবারের নির্বাচনটা স্পেশাল একটা নির্বাচন, এটা 54, 70 কিংবা 90 বা 91 বা 46-এর নির্বাচনের মতো একটা, এগুলি হচ্ছে রাজনৈতিক পরিবর্তনের নির্বাচন, কেবল ক্ষমতা বদলের নির্বাচন নয়। এই নির্বাচন এই পথে যারা করতে চায় তাদেরকে নিয়ে আমরা ঐক্য করার জন্যে মঞ্চ থেকে বেরিয়ে এসে চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমরা এর আগে এনসিপি ধরেন এদিক ওইদিক যাবে এরকম আলাপ ছিল, এবি পার্টি অবশ্য কোথাও ওইরকম যাওয়ার জন্য খুব উপস্থিত ছিল না। আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন এবং আপ ছিল আমাদের সাথে, আপ বাংলাদেশ, এই 4টা সংগঠন নিয়ে প্রাথমিকভাবে আমরা শুরু করবো এরকম একটা ব্যাপার ছিল। গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের আলাপের মধ্যে ছিল, গণ অধিকার পরিষদের পরে যুক্ত দুইটা আসলো না কেন? আপ বাংলাদেশ আসে না এরকম না, আমি আপনাকে বলি এই জায়গাটা ক্লিয়ার করি যে আপ আসে নাই মানে আপ আসতে চাইছে এবং এনসিপিরও শীর্ষ নেতৃবৃন্দ এটার পক্ষে ছিল, কিন্তু তাড়াহুড়ার কারণে এইটা পার্টির মধ্যে এই ঐক্য আলোচনাটা কমপ্লিট করার আগেই এনসিপি এই সিদ্ধান্তমূলক জায়গায় আসছে, এসে তারপরে এটা ইসিতে নিয়ে গেছে পাশ করানোর জন্যে। ইসিতে আসলে আপের সাথে তাদের ঐক্য করতে চায়, তারা মানে মঞ্চ করতে চায় বা জোট করতে চায়, কিন্তু আপের সাথে তারা যাইতে চায় না। আপের দিক থেকেও ধরেন নিচের স্তরের অনেকের আপত্তি আছে, সো এটা হইল না। আপ এখান থেকে ধরেন এনসিপির বাধার কারণে, ইসির বাধার কারণে আমরা আপকে ওইভাবে অন্তর্ভুক্ত করতে পারলাম না। নূরদের সাথে যে আলোচনা ছিল, নূররা আসতে চায়, কিন্তু নূরদের প্রস্তাব হচ্ছে আরও কংক্রিট। তারা মনে করে যে গণ অধিকার মনে করে যে কেবলমাত্র একটা জোট করার জন্যে তাদের এখনকার যে বিএনপির সাথে কিংবা অন্যান্য শক্তির সাথে যে আলোচনা আছে এটা তারা ভাঙবে না। তারা এটা ভেঙে আসতে পারে তখনই কেবলমাত্র যখন এই 4টা সংগঠন যদি একটা পার্টি হয়, এক পার্টি হলে তারা এটা করতে চায় এবং সেইখানে তাদের পদবি নিয়ে কতগুলো শর্ত আছে,
যেটার সাথে একীভূত করতে চায়, একীভূত মার্জার। ওরা আসলে মঞ্চ করতে চায়, জোট করতে চায় না। ওদের যেমন আমাদের এখানে ব্যাংক মার্জার হচ্ছে, হ্যাঁ ব্যাংক মার্জার, 5টা ব্যাংক একসাথে করে সম্মিলিত ইসলামিক ব্যাংক হচ্ছে। তো ওইরকম ওরা চায় যে 5টা সংগঠন এক হয়ে একটা পার্টি হবে, এবং একটা পার্টি হলে তারা কনফিডেন্ট ফিল করে। কিন্তু মঞ্চ কিংবা জোট এরকম জায়গায় হলে তারা, এনসিপি একটা পার্টি করতে রাজি না। না, এনসিপিও চায়, এনসিপিও এক পার্টি করতে চায়, কিন্তু এক পার্টি করার জন্য এই নির্বাচনের আগে এক পার্টি করার মতো আসলে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না বলে আমরা মনে করি, এবি পার্টি মনে করি। তো এখন যে জোট আপনারা করেছেন, 3টা দল মিলে করেছেন, এই জোটের পরিধি বাড়ার তো সম্ভাবনা হয়তো আছে, আরো কোনো দলকে আপনাদের সাথে আলোচনায় আছে? আর আপনারা নির্বাচনে কি কোনো একক প্রতীকে নির্বাচন করবেন, নাকি যার যার দলের সেই প্রতীকে নির্বাচন করবে? আর আপনারা কি 300 আসনেই ক্যান্ডিডেট দিচ্ছেন কিনা? আসলে আমরা তো সবার জন্য আরো কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে যুক্ত হবে প্রথমত, এরকম একটা চিন্তা ছিল। আমরা গণ অধিকার পরিষদ আমাদের সাথে থাকবে, এরকম ধরনের একটা চিন্তা ছিল। এবং গতকালকে পর্যন্ত এই আলোচনা বা এখনও পর্যন্ত এক ধরনের আলোচনা আসলে পেন্ডিং, এটা শেষ হয়ে গেছে এরকম না। তার মানে গণ অধিকার আবারও মানে আসতে পারে না আসতে পারে এরকম একটা জায়গায় রয়ে গেছে। আবার বিএনপি বা জামাতের জোটে যারা সিট পাচ্ছেন না, ক্ষুব্ধ হচ্ছে, তাদের সাথেও কি আপনারা যোগাযোগ করছেন যে তাহলে আপনাদের জোটটা অনেক বড় হবে? না, আমরা ওই রকম যোগাযোগ করছি না, কিন্তু আমরা প্রধানত ধরেন গণতন্ত্র মঞ্চের মধ্যে ছিল এরকম, ধরেন জেএসডির সাথে আমরা যোগাযোগ করছি, আমরা মান্না ভাইয়ের নাগরিক ঐক্যের সাথে যোগাযোগ করছি, আমরা নূরদের সাথে যোগাযোগ করছি, আপ তো আমাদের যোগাযোগের মধ্যে ছিল। আমরা একটি ইসলামী পার্টির সাথে যোগাযোগ করছি, যে জমিয়তে উলামায়ে ইসলাম, এবং তাদের কারো কারোর সাথে আলোচনা এখনও পর্যন্ত শেষ হয় নাই, কোনোটা চলছে। আর এটা তো ওপেন, কারণ আমরা এখনও পর্যন্ত এই ফরমেশনে কেবলমাত্র একটা মুখপাত্র ঠিক করছি, আমরা আর কোনো ধরনের ধরেন স্ট্রাকচারটাই ঘোষণা করি নাই। কারণ কালকে যদি আপনার পার্টি আসে তাহলে আপনাকে আমরা কোথায় কমিউনিকেট করব, এরকম জায়গাটা আমরা রাখতে চাচ্ছি না। আমরা ভাবতেছি যে আপনি যদি আসেন, আপনি আমি মিলেই আসলে এই স্ট্রাকচারটা তৈরি করি, আমাদের একটা তৈরি করা স্ট্রাকচারের মধ্যে আপনি একজন নবাগত, এরকম ফিলিংস যাতে না হয় যারা আসতে চায় সেই পার্টিগুলির জন্য। এরকম এখনো পর্যন্ত আমরা এটা এখন পর্যন্ত 3টা দল আছেন, 3টা দলে কে কোন দল কতগুলো আসনের প্রার্থী দেবে এ ধরনের আলোচনা হয়েছে? এখন পর্যন্ত মার্কা কি হবে? এখন পর্যন্ত আকাঙ্ক্ষা হচ্ছে এক মার্কায় নির্বাচন করতে পারলে ভালো, এটা আমরা প্রত্যেকে মনে করি, কিন্তু আরপিওতে তো সেটার কোনো সুযোগ নাই। এখন এইটার জন্য কি ধরনের পদ্ধতি বের করা হবে এখনো পর্যন্ত। সবাই যদি এনসিপি হয়ে যান তাহলে সবাই তো সাপ্লাই, এনসিপি হয়ে গেলে ঠিক আছে, এনসিপি হয়ে যাওয়া কিংবা ধরেন আপনি না কি বলে আমাদের রাষ্ট্র সংস্কার হয়ে গেল, কেবি পার্টি হয়ে গেল, সেটা ব্যাপার বা এইরকম হইতে পারে। হওয়ার ব্যাপার চিন্তা ভাবনা আছে, একটা সিঙ্গেল মার্কা ইলেকশন করা যায়, সিঙ্গেল মার্কা ইলেকশন করার একটা আকাঙ্ক্ষা আছে অনেকের মধ্যেই। বিদ্যমান 2টা বড় জোটের কথা আমরা আলোচনা বলছিলাম, যেটা হলো বিএনপির নেতৃত্বাধীন একটা জোট আছে, জামাত ইসলামীর নেতৃত্ব জোট আছে। দুইটাই তো এখন আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইলেকশন প্রসেসটায় যেভাবে এনগেজ হয়েছে, এই 2টা ফোর্সের বিপরীতে আপনারা যেভাবে দাঁড়াচ্ছেন, আপনাদের সক্ষমতা, আপনারা কিভাবে এইটা কতটুকু মোকাবেলা করতে পারবেন এই 2টা বড় ফোর্স? আমাদের কাছে মনে হয়, আমি এই জন্য আপনারা প্রথম যখন কথা বলছিলাম না, অনেকগুলো কথা বলছি। ধরেন আপনি নির্বাচনের জায়গাটায় যদি আপনি দেখেন, 46-এ যখন আসলে নির্বাচন হয় তখন এখানে হচ্ছে কৃষক প্রজা পার্টি আসলে হচ্ছে পূর্ব পাকিস্তানের আসলে শাসন ক্ষমতায় ছিল। মুসলিম লীগ খুবই ছোট পার্টি কেপিপির, মানে কৃষক প্রজা পার্টির তুলনায়। আপনি 46-এর নির্বাচনে পলিটিক্স ছিল যে এটা পাকিস্তান হবে, এবং এই পাকিস্তান হওয়ার প্রবক্তা ছিল আসলে মুসলিম লীগ। আপনি দেখবেন যে কৃষক প্রজা পার্টির মতো কিংবা শেরে বাংলার মতো জনপ্রিয় দলকে আসলে তখন আর পাওয়া যায়নি। এখানকার পুরো মানুষ, মানে 94% ভোট আসলে মুসলিম লীগ পাইছিল। এটা অবিশ্বাস্য, এটা পাকিস্তানকে নিশ্চিত করছিল। মুসলিম লীগকে সর্বভারতীয় দল হিসেবে আসলে এইখানকার কৃষক এবং এইখানকার মানে প্রজারা আসলে এটাকে প্রতিষ্ঠিত করছে। আপনি 52-তে ভাষা আন্দোলন হয়েছে, 54 নির্বাচন পাবেন। আপনি যুক্ত ফ্রন্ট পুরো মুসলিম লীগকে আসলে ধরাশায়ী করছে, যে যুক্ত নির্মূল হয়ে গেছে, একদম নির্মূল হয়ে গেছে। এটার মুসলিম লীগের কবর হয়ে গেছিল। তো আপনারা এরকম কিছু এক্সপেক্ট করেন? আমি কেন এক্সপেক্ট করেন? এটাই এই জন্য এক্সপেক্ট করি। আপনি দেখেন না যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের কে প্রার্থী হয়েছে,
তার কয় টাকা আছে, কি পরিচিতি আছে, মানুষ তো এটা দেখে নেয়। মানুষ দেখছে যে আসলে স্বায়ত্ত শাসনের রাজনীতিটা কিংবা 69-এর অভ্যুত্থানটাকে সে আসলে ক্যারি করে কিনা। 90 পর্যন্ত আপনারা যেটা একদম আমাদের চোখের সামনে, আমরা তো কিছুটা হয়তো ছোট, কিন্তু 90-এর ইলেকশন তো আপনারা দেখছেন। 90-এর যখন ইলেকশন হয়, 91 ইলেকশন হলো 90-এর অভ্যুত্থানের পরে, তো 91-এর ইলেকশনে তো এটা ধরেন প্রেডিকশন, বিএনপি তো আওয়ামী লীগের তুলনায় ধরেন দল হিসাবে অনেক ছোট, তখন অনেক অগোছালো, ছাত্র সংগঠন ছাড়া সে অর্থে আসলে বিএনপির কিছু ছিল না, এবং একটা আপোষহীন ক্যারেক্টার। আওয়ামী লীগ নিশ্চিত ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং বলা হয়ে থাকে আওয়ামী লীগ মন্ত্রিসভাও একটা একদম তাদের মতো করে স্ট্রাকচার করা হয়েছিল। তো এরকম কোনো আনএক্সপেক্টেড কোনো আনএক্সপেক্টেড, এটাই হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট হয় সমস্ত পলিটিক্যাল চেঞ্জের জন্য। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে অনেকাংশে ধরেন এখানকার স্টাবলিশমেন্ট, এই অভ্যুত্থানের নেতৃত্ব বলেন, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলেন, এটাকে অনেকাংশে আসলে দমন করতে পারছে, অনেকাংশে নিচে নামে আনতে পারছে। কিন্তু জনগণের এই যে ক্ষোভ, এই নেতৃত্বের প্রতি হোক কিংবা অন্যদের প্রতি হোক, এটা তো এই জন্য না যে অভ্যুত্থানটা কেন হয়েছে, ক্ষোভ হচ্ছে যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হচ্ছে না। কারণ এইটা হচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র, প্রাণবিন্দু। এখন যদি কেউ এই অভ্যুত্থানের রাজনীতিটাকে, সংস্কারের রাজনীতিটাকে রাজনৈতিকভাবে নিতে পারে, মানুষ যদি বুঝে যে আসলে এরা হচ্ছে সংস্কারের আসলে এখানকার সংস্কার বাস্তবায়নের জন্য বিশ্বস্ত দল বা সংগঠন বা জোট, এটাই আপনারা করতে চেষ্টা করবেন। এই রাজনৈতিক নির্বাচনটা আমরা করতে চাই বাংলাদেশে। তাহলে আপনি 1970 সালের নির্বাচনের উদাহরণ এনেছেন। আমি অর্থনীতিবিদ রেহমান সোবহানের একটা বক্তব্য থেকে একটু কোট করি, সেটা হলো, উনি বলেছেন, এটা মনে রাখা উচিত যে 1970 সালে যারা সংসদে যাওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই সময়কার অধিকাংশ প্রার্থী বাস ও রিকশায় চড়ে তাদের নির্বাচনী এলাকায় যেতেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সময় তাদের আয় ও সম্পদের সক্ষমতা তেমন ছিল না। আর আজ নিজের একটি পাজেরো গাড়ি না থাকলে কেউ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার কথা কল্পনাও করতে পারে না। এই যে বিগ মানি, বিগ মানি, আপনারা এই বিগ মানিতে কতটুকু প্রস্তুত? আপনি দেখতে পাচ্ছেন যেটা হলো বিগ মানির অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে? আমি এটাই বলি যে ইলেকশন যখন আপনার বিগ মানি কখন কাজ করে হচ্ছে, আপনি একদিকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, দুইজনের প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে আমি পাওয়ারে যাব। আমি বলছি যে আমাকে ভোট দাও, আমরা পাওয়ারে গেলে তোমাদের এই করবো, আপনি বলছেন ওরকম। এইরকম নির্বাচন যখন হয় তখন মানি ম্যাটার করে। কিন্তু যখন কোনো একটা নির্বাচন একটা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য যায়, কোনো দিনে যে 70-এর নির্বাচন যেরকম হয়েছিল, কখনো এটা টাকা দিয়ে ওই নির্বাচনকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। তাইলে অভ্যুত্থানকেও নিয়ন্ত্রণ করে ফেলা যেত টাকা দিয়ে। কিন্তু বাংলাদেশের নির্বাচনী কালচার তো এভাবেই গড়ে উঠেছে না। বাংলাদেশে 54 বছর অনেক অর্থের বিনিময়ে নির্বাচন হয়। 54 বছরের মধ্যে তো এরকম কোনো নির্বাচন হয় নাই। অর্থের বিনিময়ে নির্বাচন না, যে পলিটিক্যাল চেঞ্জের জন্য কোনো নির্বাচন। 53 বছর, 54 বছর, 70-এর পরে এইটা হচ্ছে সবচেয়ে বড় অভ্যুত্থান। এবং এইখানে রাজনৈতিক লক্ষ্য একদম স্পষ্ট। এইরকম রাজনৈতিক লক্ষ্য আমরা রাষ্ট্রের সংস্কারের জন্য 7 দফা দিচ্ছিলাম, আমরা গণতন্ত্র মঞ্চে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করে 14 দফা করছি। তাহলে আপনারা, আমি শেষ করি, আপনার বিএনপি এটাকে ধরেন এক্সপ্যান্ড করে 31 দফা করছে, হেরফের করে। একটা জাতি, গোটা জাতি রাষ্ট্রের সংস্কার কিংবা মেরামত কিংবা পরিবর্তনের জন্য এইভাবে রাজনৈতিকভাবে একটা ঐকমত্যের জায়গায় এসছে, এবং তার পাটাতনের উপরে দাঁড়ায় ছাত্ররা অভ্যুত্থান করে, ছাত্রদের নেতৃত্ব অভ্যুত্থান হয়েছে, এবং সেই অভ্যুত্থানে এই সংস্কারের ব্যাপারটাকে রক্তের ভাষায় লেখা হয়েছে। তারপরে যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জীবনে প্রথম। এই 54 বছরে এইরকম নির্বাচন এর আগে কোনো দিন হয় নাই। স্টাবলিশমেন্ট যেটা করতে পারছে, অর্থ যেটা করতে পারছে, আমাদের এই তরুণ নেতৃত্বের অনেককে আসলে ভুল বোঝায় ওইভাবে তাদের কনভিন্স করতে পারছে যে তোমাদের পার্টি লাগবে, পার্টি করতে গেলে এরকম বড় বড় টাকাওয়ালাদের বিপরীতে তোমাদের অনেক টাকা লাগবে, এবং সেইখান থেকে কাউকে তারা আসলে অনেকাংশে আসলে। তাহলে আপনারা কি 70-এর নির্বাচনের মতো একটা নির্বাচন এক্সপেক্ট করছেন? আমরা তো নিশ্চয়ই মনে করি যে এটা তো 70-এর নির্বাচনের মতোই নির্বাচন হওয়ার কথা। যদি না হয়, ইতিহাসের এটা হবে আসলে ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমের ভেতর দিয়ে আপনি যদি এইবারের নির্বাচনে যদি সংস্কারের সমস্যার শান্তিপূর্ণ সমাধান না হয়, তাহলে এইটা আরও খারাপ জায়গায় যাবে। কিন্তু এই সংস্কারের যে দাবি দেওয়া, এটা বাস্তবায়ন হবে। আপনার 68-র আন্দোলনের পরে 69-এর অভ্যুত্থান হয়েছে, 70-এ নির্বাচন হয়েছে, নির্বাচনে ফয়সালা হয় নাই, তার জন্য রক্তাক্ত যুদ্ধ হয়েছে 71-এ। তারপরে স্বায়ত্তশাসন চাইতে বড় পরিবর্তনের দিকে গেছে, দেশ স্বাধীনতার জায়গায় গেছে। আপনি 24-এর যে অভ্যুত্থান,
এই অভ্যুত্থানকে যদি 26-এ আমরা আসলে রাজনৈতিক দলগুলি যদি আমরা হিয়ার মতো ভুল না করি, আমরা যদি বিচক্ষণ না হই, আমরা যদি সংস্কারের জায়গাটাকে দমায় ফেলার চিন্তা করি, তাহলে এই নির্বাচনের ভেতর দিয়েও বাংলাদেশ স্টেবল হবে না। এখানে আবার অভ্যুত্থান হবে এবং সে অভ্যুত্থান আরও বড় অভ্যুত্থান হতে পারে, ছোট অভ্যুত্থান হতে পারে, আমি জানি না, কিন্তু এখানে সংস্কার হইতে হবে। এইটাকে আপনার এই নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচনের ভেতর দিয়ে কবর দিয়ে দেবে আবু সাইদদের বাংলাদেশ, এটার হবে না। এটা অন্য বাংলাদেশ, যেই বাংলাদেশে আবু সাইদদের মতো ক্যারেক্টার বেরিয়ে আসছে, এবং আবু সাইদ আসার পরে বাংলাদেশ তো বুকের অভাব হয় নাই, গুলির অভাব হয়েছে। এই বাংলাদেশকে আপনি, সে যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিছে, সে আকাঙ্ক্ষাকে তার সাথে আপনি কবর দিয়ে দিতে পারবেন না। কিন্তু আবু সাইদের পরে যারা এখন নতুন নেতৃত্বের কথা বলছেন, আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন, এদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও তো আসছে। ধরেন আপনার চাঁদাবাজির অভিযোগ আসছে, বিভিন্ন অভিযোগ আসছে। তাহলে এইটা যে আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে, এটা তাহলে আপনাদের যে জোট, এটার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে? নিশ্চয়ই। তো এইটাকে মিটিগেট করবেন কিভাবে? না, মিটিগেট করতে হবে তাদেরকে আসলে, তারা যারা যদি ধরেন, এখানে দুই ধরনের, একটা আমি যেটা বলি, এটা 18 কোটি মানুষের দেশ। এইখানে যাদেরকে এরকম নেতৃত্ব, যাদেরকে আসলে মিডিয়াতে বা অন্যান্য জায়গায় যাদের নিয়ে আসলে এরকম অভিযোগ আছে, এরা বড় জোর 18 জন হবে, 180 জন হবে। এই আন্দোলনে কমপক্ষে 18,000 তো আহত মানুষ, তারা তো নেতৃত্বে ছিল। 1800-র কাছাকাছি মানুষ তো জীবন দিছে একদম, এবং লক্ষ পোলাপান বাংলাদেশে আন্দোলনে নেতৃত্ব দিতে নামছে। আমি শেষ করি কথাটা, এরা যদি আসলে আইদার তাদেরকে আসলে তাদের যে সমস্ত ভুলভ্রান্তি করছে সেগুলির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরে জনগণ যদি ক্ষমা করে, তাইলে ধরেন তাহলে বয়সে কম, তরুণ, আমরা প্রথম যেদিন শুরু করি আমরা বলছি যে আমাদের ভুলভ্রান্তি আছে, তারা যদি এটা স্পষ্ট করে বলতে পারে যে আমাদের মধ্যে এরকম লোকজন ছিল, বা আমাদের কেউ কেউ আসলে এরকম অভিযোগে অভিযুক্ত, কিন্তু আমরা যে কারণে জীবন দিচ্ছিলাম সেই কষ্টটাকে আমরা ছেড়ে যাই না। যেমন এইবার তারা বিএনপির কাছে গেলে আসলে আসন পাইতো 5টা পাক 10টা পাক পাইতো, এরা জামাতের কাছে গেলে একটা না একটা এনসিপির কথা বলছেন, এনসিপির কথা বলছে, তরুণদের কথা বলতেছে। আর এই এনসিপি কেবলমাত্র তো এই অভ্যুত্থানের মূল একমাত্র শক্তি তো না, এনসিপির বাইরের বাংলাদেশে তো এই তরুণদের এই জুলাই আন্দোলন, জুলাই অমুক বহু রকমের আছে, এবং আমরা তো এটা ওপেন রাখছি। আমরা এই জুলাইয়ের বিভিন্ন রকমের স্টেক হোল্ডার যারা, তাদেরকে এই জোটের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে চাই, এবং এটা জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জোট করতে চাই আমরা। সেইখানে আমাদের হইতে পারে 1800 পোলাপানের মধ্যে 18টা পোলাপান আসলে হইতে পারে অভিযুক্ত, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ সামনে যাবে। তাহলে সেই আত্মসমালোচনার রাজনীতির কি সুযোগ আপনারা বা পরিবেশ আপনারা সৃষ্টি করছেন? আমরা তো চিন্তা করি, আমরা তো চেষ্টা করব। আমরা তো রাজনীতিকে কোনো ধরনের ব্যবসা হিসেবে নেওয়ার জন্য কাজ করি নাই। রাজনীতি যদি আমি মানুষের জন্য করি, আমি যদি মানুষের কাজ করতে গিয়ে কোনো ভুল করে থাকি, আমি মানুষের কাছে ক্ষমা চাইতে পারবো না? আমার কি এরকম ভ্যানিটি যে আমি চাইতে পারবো না? এই মুহূর্তে দেশের যে পরিবেশ পরিস্থিতি, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, 2-1 দিনের ভিতরে নির্বাচনের তফসিলে ঘোষণা করবে, নির্বাচন কেন্দ্রিক একটা অনিশ্চয়তা তবুও বিদ্যমান কেন? এইটা এখন যেটা হয়েছে আমার কাছে মনে হয়, একটা তো হচ্ছে এমনিতে ধরেন যারা আসলে এই অভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা তো অলওয়েজ কতগুলো ধরেন কনফিউশন ক্রিয়েট করা, বিভিন্নভাবে চেষ্টা করা, যে কোনো ইস্যুকে ধরে গুজব রচনা করা, এটা একটা আছে। এই সরকার যাদেরকে আমরা আসলে বসাইছিলাম, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অদক্ষতা এবং অযোগ্যতা, এগুলির বিভিন্ন কারণ আছে। মানুষকে আস্থা পাচ্ছে না। মানুষের আস্থা তো আসলে সরকারের কাছ থেকে যে ধরনের আস্থা তৈরি করার জন্য যেই ধরনের পদক্ষেপ থাকা দরকার ছিল, সেইগুলি আসলে সরকার ওইভাবে নিতে পারে না। এটা একদমই একটা নতুন ধরনের সরকার, নতুন ধরনের অবস্থা। আর এখন আরেকটা জিনিস যেটা অনিশ্চয়তার মধ্যে যুক্ত হয়েছে, এটা প্রাকৃতিক কারণ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই পরিবর্তনের পরে কখন কি ঘটে, সেটা ঘটলে আসলে বাংলাদেশে বিএনপির মতো দল নির্বাচনে আসলে তখন থাকতে পারবে কিনা, এইটাও একটা কারণ। সব মিলে এই অনিশ্চয়তাটা আছে। কিন্তু আমার মনে হয় একটা অভিযোগ সরকারের দিকেও আছে। আমরা যারা আসলে সরকারের সাথে বসছি, কথা বলছি, তাদের বিভিন্ন রকমের তৎপরতা দেখি, আমার কাছে মনে হয় না যে সরকারের দিক থেকে কোনো ধরনের নির্বাচন করার ক্ষেত্রে তাদের কোনো অনীহা আমার কাছে মনে হয় না। রাজনৈতিক দলগুলির মধ্যে কেউ কেউ যারা এটাকে বিপ্লব করতে চাইছে, যারা এখন ক্ষমতায় যেভাবে আছে,
তাদের ক্ষমতায় যাওয়া অনিশ্চিত থাকলে এই পদ্ধতিটাই চলতে থাকুক, এইভাবেই তারা ক্ষমতার সুবিধাটা ভোগ করুক, এরকম যারা চায় তারা বিভিন্নভাবে নির্বাচনকে বিলম্বিত করা কিংবা করার চেষ্টা করছে। এইসব মিলে মানুষের মধ্যে একটা সন্দেহ। রাজনৈতিক পরিবেশটা কেমন এই মুহূর্তে? রাজনৈতিক পরিবেশ যেরকম ভালো থাকা উচিত ছিল সেরকম নাই। আপনি ধরেন রব্বাইদের জিএসডির যে রব্বাইয়ের যে আসন, তার স্ত্রী ওইখানে নির্বাচন করবে। আমি দেখলাম গতকালকে, আজকে মিডিয়াতে এসছে, গতকালকে তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের অফিস ভাঙচুর হয়েছে। এর আগের দিন জনসভায় যাওয়ার পথে মানুষের উপর আক্রমণ হয়েছে। এদিকে ধরেন ফুয়াদ, ওনার বিরুদ্ধে ধরেন অনেক রকমের ওনার নিজের আচরণ কিংবা কথাবার্তার ধরন নিয়ে অনেক অভিযোগ আছে। কিন্তু তারপরেও আসলে একজন রাজনৈতিক নেতার আসলে যে ধরনের আচরণের সামনে পড়া উচিত হয় না, যে ধরনের আচরণ আশা করা যায় না, ভিন্ন মতকে আমরা সহ্য করতে পারছি না একদমই। সেটা ধরেন সেই জায়গাটার খুবই ধরেন অধঃপতন হয়েছে। আমাদের অস্থিরতা অনেক মাত্রায় বাড়ছে, আমাদের সহনশীলতা প্রায় নাই। আমাদের উপরের উপরের স্তরের নেতৃবৃন্দের ভাষা, বক্তব্য, এগুলি আসলে ধরেন উপরের স্তরের নেতৃবৃন্দের কথা বলছেন, আমি স্পেসিফিক কি বলি, বিএনপি জামাতের তিক্ততা বাড়ছে, তীব্র বাকযুদ্ধ হচ্ছে, এটা আপনার পর্যবেক্ষণ কি? কেন হচ্ছে? জামাতের পক্ষ থেকে বিএনপির দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে দুর্নীতি, দখলবাজ, এ ধরনের শব্দ আনা হচ্ছে বিএনপিকে ঘায়েল করতে। আবার বিএনপির পক্ষ থেকে কিন্তু জামাতের সেই ৭১ সালের ভূমিকাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, আবার সামনে নিয়ে আসা হচ্ছে। এইটা হচ্ছে যে আমি যেটা বললাম, যে এই নির্বাচনটাকে অভ্যুত্থানের পরবর্তী যে রাজনৈতিক পরিবর্তনের নির্বাচন হিসেবে ওনারা বিবেচনায় নিচ্ছেন না। ওনারা প্রত্যেকে এটা ক্ষমতা দখলের একটা নির্বাচন হিসেবে নিচ্ছেন। এবং ক্ষমতার ক্ষেত্রে আপনি জামাতের প্রশ্ন যদি বলেন, সে তো তার ক্ষমতা অক্ষুণ্ণ করার জন্য গণহত্যা পর্যন্ত সে অ্যালাউ করতে রাজি আছে। বিএনপি ধরেন ক্ষমতাকে পোক্ত করার জন্য এখানে অতীতে যা কিছু করছে সেগুলির তো রেকর্ড কোনোটাই ভালো না। সো এইখানে তো এইটাই হচ্ছে মানে প্রচলিত রাজনীতির ধরন তো এটাই, যে কোনোভাবে ক্ষমতায় যেতে হবে এবং ক্ষমতায় যে ক্ষমতাটা ধরে রাখতে হবে। অভ্যুত্থানের পরে যে আমরা খেলার নিয়মটা তো বদলাতে যাচ্ছি। অভ্যুত্থানের পরে আমরা এখানে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের চেষ্টা করছি। আমাদের জোট করতে হইলো কেন? আপনি যেটা বলছিলেন, আমাদের জোট করতে হইলো কারণ এই রাজনৈতিক দলগুলি জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের দলীয় স্বার্থটাকে আসলে নিয়ে এই যে বিভাজনটা তৈরি করছে। তাইলে এইখানে একটা জাতীয় স্বার্থে কোনো একটা কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম, একটা টোন থাকা দরকার। এবং পোলারাইজেশন এরকম হচ্ছিল যে আইদার বিএনপি জোটে যাবেন আপনি অথবা জামাত জোটে যাবেন। তার মানে এই দলীয় রাজনীতির বাইরে এই মাত্র এখনও মৃত্যুর মিছিল থামে না। কয়েকদিন আগেও একজন মারা গেল, তো এখনও পর্যন্ত মৃত্যু মানে চলমান। সেই সময়ের মধ্যেই ধরেন পুরনো ধাঁচে দলীয় রাজনীতি, দলীয় স্বার্থে সবাইকে যার যার দলের দিকে টানতেছেন। এবং আমাদের বন্ধুবান্ধবরা, রাজনীতিবিদরা, তারাও ধরেন ওই জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো কারো আসন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সমঝোতা হচ্ছে না, আসন সমঝোতার ভিতর দিয়ে চলে যাচ্ছে। ২৪শে অভ্যুত্থানের পরে কি বড় উত্থান জামাত ইসলামীর হয়েছে? অতীত নির্বাচনগুলোতে কখনোই তো জামাত ক্ষমতায় যাবে এ ধরনের কোনো রেসে থাকে নাই। ২০০১ সালে বিএনপির সাথে জোট করে ক্ষমতার অংশীদার হয়েছে। তো এবার কি এমন প্রেক্ষাপট চেঞ্জ হলো যে বিএনপি ভার্সাস জামাত হয়ে যাচ্ছে বিষয়টা? এইটা হচ্ছে দুইটা জিনিস ঘটলো। একটা হচ্ছে যে এইরকম যে ধরুন বেকুয়াম যেটা হলো, মানে এর আগে কখনো একটা দল তার প্রধান থেকে শুরু করে তার নিয়োগকৃত মসজিদের ইমাম পর্যন্ত আসলে রাজনীতির মাঠ ছেড়ে দিতে হবে, এরকম কোনো বাস্তবতা তৈরি হয় না এর আগে, কখনোই না। ৭১ কেবলমাত্র একটা যুদ্ধ অবস্থার বেলায় বলতে পারেন, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এই ধরনের এক্সাম্পল আমাদের ছিল না। এইটাকে কাভার করতে পারতো কারা? যে তরুণদের কথা আমরা বলছি, তারা যদি আসলে পার্টি না হইতো, তারা যদি আসলে একটা জাতীয় ঐক্যের জন্য আসলে একটা প্রতীক হয়ে থাকতো, তাহলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আসলে তাদের কাভারে, তাদের আমব্রেলার নিচে একটা ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থানের শক্তি হিসাবে তারা মার্চ করলে এই রকমের বেকমটা সোসাইটি টের পাইতো না। কিন্তু এইটা না করার কারণে ছাত্ররা তাদের ঐতিহাসিক ভূমিকা পালন করার ক্ষেত্রে তাদের ঘাটতি ছিল, অভিজ্ঞতার ঘাটতি বলেন, তাদেরকে যারা গাইড করছে তাদের আসলে ভুলভ্রান্তি বলেন,
বা ছাত্রদের নিজেদের অতিরিক্ত অতি উচ্ছ্বাসা কিংবা অতি কী বল কনফিডেন্ট এগুলি থাকতে পারে। এই ফাঁকে আসলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাও কি এই ভ্যাকুয়ামটাকে আরো বেশি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করলে বরং এটা আরও প্রলং হইতো আমার কাছে মনে হয়। কার্যক্রম নিষিদ্ধ করাটা এটার জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হয় ছাত্রদের যে ভূমিকা আসলে নিবে বলে মানুষ আশা করছিল সেটা তাদের নিতে না পারা, আর জামাতি ইসলামী এই সময়ের মধ্যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্দোলন করছে, অন্য 14 পর্যন্ত জামাত ইসলামী ক্ষতিগ্রস্তের একটা জায়গায় ছিল। 14-র পর থেকে তারা একদম আওয়ামী লীগের শেল্টারে থেকে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ হয়ে গিয়ে ছাত্রলীগ হয়ে গিয়ে ছাত্রলীগ চলে গেছে, কিন্তু ছাত্রলীগের ক্ষমতা চর্চার যে ধরনটা সেইটা তার রপ্ত করছে, তারা সেটাকে ব্যবহার করছে। আবার রাষ্ট্রীয় যে পদবীর জায়গায় যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, যেহেতু অ্যাপারেন্টলি তাদেরকে নির্দলীয় মনে হয়েছে, মানুষের নির্দলীয় সরকারের যে আকাঙ্ক্ষা এটাকে ব্যবহার করে সে আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। এইটা তাকে আসলে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে। আরেকটা হয়েছে বিএনপির দিক থেকে একটা অভ্যুত্থানের পরে তার যে পরিমাণ আসলে অগ্রসর করার কথা তার কর্মসূচি, আমরা যেটা বলছিলাম যে 31 দফা হচ্ছে অভ্যুত্থানের আগের কর্মসূচি, অভ্যুত্থানের ভেতর দিয়ে আসলে নেশন যে মেসেজটা দিছে সে মেসেজ অনুযায়ী আপনাকে আরও অগ্রসর কর্মসূচির দিকে আপনার যাইতে হবে। তারেক রহমানের অনুপস্থিতি কি এখানে একটা কোনো ভূমিকা এইটা তো পালন নিশ্চয়ই করেছে? অনুপস্থিতি একটা ঘটনা, কিন্তু অনুপস্থিতি রাজনীতির অনুপস্থিতি হওয়ার কথা না। রাজনৈতিকভাবেই তারা অনুপস্থিত হয়ে গেছে। 5 তারিখের পরে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিএনপি তার চাইতে অনেক পেছনে প্লে করছে, জামাত ইসলামী তার চাইতে অনেক সামনে প্লে করছে। ভ্যাকুয়ামটা এই কারণে আরও হয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট পলিটিক্সটা করা, অভ্যুত্থানের পরে যে কনস্ট্রাকটিভ পলিটিক্স করা, যে রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স করা, এই আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়ন করার জন্য যে দায়িত্বশীল ভূমিকা নেওয়া, শূন্যতাকে আসলে কাভার করার জন্য যে জাতীয় অভিভাবকত্বের যে ভূমিকা নেওয়া দরকার ছিল বিএনপির, সেখানে সে নেয় নাই। সে একটা দল হিসাবে কাজ করছে, কিন্তু তখন আসলে তার একটা ন্যাশনাল পার্টি হিসাবে প্লে করার কথা ছিল। সে ন্যাশনাল পার্টি হিসেবে কি আপনার জামাত ইসলামী এখন সেই ভূমিকা পালন করছে? জামাত ইসলামের পক্ষে তো এটা সম্ভবই না। জামাত ইসলামী যদি এটা করতে যায় তাহলে মানে নেশন অনেক বেশি নির্যাতিত হয়, এরকম বোধ তৈরি হয়। বিএনপির এই ব্যাকলেসটা নাই। বিএনপি চাইলে তার যে কালচার ছিল, তার যে তার যে অবস্থান, আপনি যেটা বললেন যে জামাতে ইসলামী ওই অর্থে পার্টি হিসাবে এর আগে পর্যন্ত কত বড় পার্টি, ও নেশনকে রিপ্রেজেন্ট করবে কীভাবে? ও একটা ইসলামিক পার্টি। এখানে তো একটা মোর ডেমোক্রেটিক পার্টি লাগবে। একটা ফ্যাসিস্ট পার্টি তো আসলে নেশনকে রিপ্রেজেন্ট করতে পারে না। তো জামাত কি ফ্যাসিস্ট পার্টি? ওই ইনহেরেন্টলি ফ্যাসিস্ট পার্টি একটা। ও ফ্যাসিজমের বাইরে তো যাইতে পারে না। ওর ফ্যাসিস্ট ক্যারেক্টারের কারণেই তো সে গণহত্যাকে অ্যাপ্রুভ করতে পারে। এবং আজকে পর্যন্ত যে তার পার্টিজানরা তাদের সাথে রাষ্ট্রের বিরোধটা করে, দেশের মানুষের বিরোধের জায়গাটা কি, সে তো এখনও পর্যন্ত প্রসপেক্টিভলি আসলে জেনোসাইড করবে এরকম একটা আতঙ্কের মধ্যে মানুষ থাকে। প্রসপেক্টিভ জেনোসাইডার 71 সালে সে যে ধরেন খুন, যে মাস কিলিং করছে, জেনোসাইড করছে, এই জেনোসাইডের জন্য কি সে কখনো অনুতপ্ত হয়েছে? তার কাছে মানুষ দাবি করছে যে তুমি অনুতাপ করো, তুমি অনুশোচনা করো, তুমি ক্ষমা চাও। এটা কি বাইরে থেকে চাওয়ার বিষয়? একটা পার্টি একটা জেনোসাইড করছে এবং এটা অন্যায়, রাজনীতিতে এটা চলে না, এবং তার নিজের দেশের মানুষকে সে খুন করছে। এইটা বুঝতে একটা পার্টির কি ধরেন বছরের পর বছর সময় লাগে? যে পার্টিটা বুঝে না, তার মানে হচ্ছে ওর কালেকটিভ সাইকিতে এই জিনিসটা ইনহেরেন্ট করে, সে এটা নিয়ে ইনবিল্ট তার ভিতরে এটা আছে। সে যদি তার প্রয়োজন হয়, তার এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাকে আরেকজনকে প্রয়োজনে গোটা নেশনের বিরুদ্ধে সে যুদ্ধে নামতে পারে। তার মানে আগামী নির্বাচনকে সামনে রেখে কি আপনি কোনো আশঙ্কা করছেন এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার সঙ্গে জামাত ইসলামী এটা ধরেন এইটা করবে না এরকম একদম নিশ্চিত করে আমি বলতে পারি না, কিন্তু মানুষ তাদেরকে এতটুকু পর্যন্ত সহ্য করবে এটাও আমার মনে হয় না। বিএনপি জামাতের যেমন তিক্ততার কথা বললাম, আপনাদের যে নতুন জোট গঠন হলো, আপনাদের জোটের অন্যতম একটা শরিক দল এনসিপির সাথেও তো এসে জামাতের তিক্ততা দেখা যাচ্ছে। এই সম্প্রতি দুই পক্ষের এইটা একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটাকে আসলে করে ফেলা হচ্ছে। আমি বলি যে অভ্যুত্থানের পরে আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, তার মানে আপনার একক কোনো নেতা নাই। তো
আমরা অনেকে মিলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তাইলে এই অভ্যুত্থানের যে টার্গেট, অভ্যুত্থানের যে আসল লক্ষ্য, যেটা আমি আগে বলছিলাম, এইটা বাস্তবায়ন করা পর্যন্ত তো একটা রাজনীতি, অন্য রাজনীতি হবে। সেইটা করার আগেই আপনি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে চলে গেছেন। আপনি তো সেট করেন নাই যে আসলে এরপরে যে আমরা রাজনীতি করব, তখন আমরা এই করব। স্ট্যান্ডার্ড কি হবে, স্ট্যান্ডার্ড কী হবে, নর্মস কী হবে। আপনি যখন যুদ্ধ করেন, যুদ্ধেও তো এটা ঠিক করেন যে আপনার আহত সৈনিককে আপনি আসলে প্যাসেজ দেবেন। বাংলাদেশে তো হাসিনা এইটাকেই নাই করে ফেলছিল, এই জন্যই তো সংস্কার লাগবে। তো সংস্কারের ব্যাপারে আপনার পলিটিক্যাল নর্মস কী হবে, পলিটিক্যাল পার্টিগুলির সংস্কার কী হবে, এটা কি আমরা আলাপ করছি? এটা যে আমাদের এজেন্ডার মধ্যে আনতে হবে, এটা কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি ফিল করছি? এখন নির্বাচনের যে রাজনীতি চলছে, এখানে কি ধর্মের কোনো ব্যবহার বা অপব্যবহার হচ্ছে? এটা তো জামাতি ইসলামী যদি ধরেন রাজনীতিতে থাকে এবং অন্যরা যদি থাকে, তখন ধর্মটাকে ধরেন আমরা যেটা মনে করি যে জামাতি ইসলামী কোনো ধর্মের অপব্যবহারকারী দল হিসেবে আমি জামাতি ইসলামীকে দেখি না। আমি জামাতি ইসলামীকে তার চাইতে, যেটা আমি বললাম, যে একটা ফ্যাসিস্ট, একটা হিস্ট্রিক্যালি ধরেন একটা জেনোসাইডার হিসেবে আমি দেখি। ধর্মটার অপব্যবহার হয় যখন আসলে কোনো একটা দল এই গণতান্ত্রিক রাজনীতি করে। আমাদের এখানে ধরেন ইসলামী দলগুলির কথা বলতেছি, আমরা হিন্দু ধর্মীয় দলগুলি আছে, সেটা আরেকটা চ্যাপ্টার। এখন নির্বাচনে যারা আসলে ফ্যাক্টর হিসেবে সামনে আছে, এগুলি তো ইসলামিক পলিটিক্যাল পার্টি। তাদের ধর্ম ব্যবহারের যে ধরন, এইটা আসলে খুবই মানে, আমি এইভাবে যদি বলি যে আমি ধরেন হাসনাত কায়ুম, আমার বাবার নাম আবদুল্লাহ, আমি হচ্ছে একজন মুসলিম, এবং ওই সমস্ত দলের মধ্যে কোনো দলে, ইসলামিক পার্টির কোনো দলের নেতাদের মধ্যে আমার চাইতে ইসলাম বিষয়ে শিক্ষিত লোকজন আছে। আবার অনেক পার্টিতে আমি এবং তাদের মধ্যে জানা বোঝার ক্ষেত্রে, ইসলাম জানা বোঝার ক্ষেত্রে, কিংবা আসলে ইসলামকে ব্যক্তিগত জীবনে মেনে চলার ক্ষেত্রে বাড়তি কোনো তাদের আসলে ক্রেডিবিলিটি নেওয়ার মতো কোনো জায়গা নেই। বরং তাদের চাইতে অনেক ক্ষেত্রে আমরা শ্রেয়তর জায়গায় আছি, আমরা ধরেন এটা। কিন্তু তারপরে রাজনীতিতে যখন সেটাকে ব্যবহার করে, এই আমব্রেলা হিসেবে যখন ব্যবহার করে, এবং তাদের জানা বোঝা যখন কম থাকে ধর্ম সম্পর্কে, ধর্মের এসেন্স কিংবা ফর্ম সম্পর্কে, তখনই আশঙ্কাটা বরাবর থাকে যে এটার অপব্যবহার হবে। এবং এটা হচ্ছে, বাংলাদেশে হবেই। জামাতের আমির বলেছেন তারা যদি আগামী নির্বাচনে এমনকি 200 আসনে জয়লাভ করে, তারপরও তারা জাতীয় সরকার গঠন করবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনকে যদি আমন্ত্রণ জানায়, আপনাদের জোটকে যদি আমন্ত্রণ জানায়, আপনারা সেই জাতীয় সরকারে যোগ দিবেন কিনা? খুব পরিষ্কার, আমরা তো বলছি জামাত সম্পর্কে আমাদের অবস্থান তো, জামাত ইসলামী যদি এখানে 200 আসনে নির্বাচিত হয়ে আসে, বাংলাদেশের আজকে যে জায়গায় আপনি দাঁড়ায় আছেন, বাংলাদেশে এই জায়গায় থাকতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় যে ঝুঁকি, এই ঝুঁকি হচ্ছে জামাত ইসলামী, এবং তাকে কেন্দ্র করে এইখানকার ফার রাইটদেরকে আসলে ক্ষমতায় ওরা আসবে না, কিন্তু এ যে মাত্রায় শক্তি অর্জন করবে, তার থেকে ব্যস্তানুপাতিক বলে একটা জিনিসকে, যে আপনার যদি 2টা হয় আমার 8টা হবে, এরকম। মানে বিজেপির রাজনীতির জন্যে, বিজেপি উপমহাদেশে যে ধর্মীয় সাম্প্রদায়িক ফ্যাসিস্ট রাজনীতি করতে চায়, এবং যেইভাবে সে সারা উপমহাদেশকে অস্থির করে তুলতে চায়, সে জায়গাটাতে জামাত ইসলামীর কোনো ধরনের উত্থান হলে তার হাত ধরে বিজেপি এবং তাদের নিজেদেরকে ব্যবহার করে, এবং তাদের যারা আসলে এলিরা আছে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশকে একটা বিপজ্জনক ঝুঁকিপূর্ণ জায়গায় ঠেলে দেবে, এবং বাংলাদেশ একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়বে। আপনার আলোচনায় যেটা আমরা বুঝলাম যে আপাতত রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তাহলে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, তাহলে আইনি কাঠামো তৈরি করে, সেটা সংবিধান সংশোধন করলাম, আমরা আরও নতুন নতুন আইন বানাই বললাম যে স্বৈরতন্ত্রের উত্থান হলে, স্বৈরাচার হতে গেলে ফাঁসি দেওয়া হবে, জেলে পাঠানো হবে, নির্বাসনে পাঠানো হবে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, তাহলে যারাই ক্ষমতায় আসবে তারা তো লিগ্যাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ করেও ফেলতে পারে। শুধু আইনি কাঠামো দিয়ে কি স্বৈরাচার ঠেকানো সম্ভব? আইনি কাঠামো মানে কি, আপনি ধরেন আপনার কোনো একটা জিনিস দিয়ে ঠেকানো সম্ভব না। এগুলো হচ্ছে সবগুলো জিনিস আপনার লাগে। সবগুলো জিনিসের মধ্যে আপনার প্রধান কোনটা? আইনি ভিত্তি যদি থাকে আপনার, এবং এর অনুকূলে যদি আপনি সংস্কৃতি গড়ে তুলতে পারেন, তাইলে আপনার ঝুঁকিটা কমে। কিন্তু আপনার ধরেন আইন ঠিক নাই, আপনি আসলে সাংস্কৃতিকভাবে একটা জায়গায় আছেন,
সেখানে অনেক সময় আইনকে ব্যবহার করে সাংস্কৃতিক জিনিসটাকে আসলে ভেঙে ফেলা সহজ হয়। কিন্তু আপনার সাংস্কৃতিক, আপনার এমনিতে কোনো একটা সমাজে আপনি প্রকৃতপক্ষে যেভাবে আইন গড়ে ওঠে সেটা আপনি গড়েই তুলতে পারবেন না যদি আপনি সাংস্কৃতিকভাবে এটার জন্য রেডি না হন। আমরা সংস্কারের আলাপটা বাংলাদেশে আনতে আমাদের, আপনি বলেন আমাদের 2013 সালে আমরা প্রথম সংবিধান পর্যালোচনা পাবলিশ করে ফেলছি, তার মানে আমরা 2010 সাল থেকে কাজ করতেছি। আমাদের এটা 2024 সাল লাগছে বাংলাদেশে, আমরা টানা একটা ইস্যুতেই কাজ করছি, একদম একটা জায়গায় ফোকাস করে। সেইটা করতে একটা সমাজের মধ্যে আইনের জায়গাটা, রাষ্ট্রের জায়গাটা। আমাদের আসলে বড় সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা কি সংবিধানে, আইনি সমস্যা, নাকি রাজনৈতিক দলগুলোর ভিতরে তাদের কার্যক্রমে আর্থিক অস্বচ্ছতা, গণতন্ত্রের অভাব? সবগুলি মিলায় এটা আমাদের একটা কলোনিয়াল সেট আপ। আমাদের যে শিক্ষিত শ্রেণী, এই শিক্ষিত শ্রেণীর শিক্ষা কলোনিয়াল, ওর মাইন্ডসেট কলোনিয়াল, ওর আইন কানুন কলোনিয়াল, ওর সংস্কৃতি হচ্ছে ওর মানে কলোনিয়াল। এই যে কলোনিয়াল যা লিগাসি আমাদের যেটা ছিল, সেইগুলি থেকে আমাদের এখানে যদি ধরেন আপনি পার্টি বানাইতে, পার্টি বলবেন, বাংলাদেশে পার্টি রাজনীতি আসছে কোত্থেকে, দল হয়েছে কোত্থেকে? আপনি কংগ্রেস শুরু করে দিছে তো একজন লর্ড হিউম ছিল কংগ্রেসের প্রথম সভাপতি। আপনি রাজনৈতিক দলের কনসেপ্ট নিচ্ছেন তার কাছ থেকে, রাজনৈতিক দল বানানো শিখছেন তার কাছ থেকে, আপনি রাষ্ট্র নিচ্ছেন তার কাছ থেকে, রাষ্ট্রের আপনি এই রাষ্ট্র কীভাবে শুরু হয়েছে? আপনার এই রাষ্ট্র প্রথমে আমলা বানাইছে। আপনি ইংল্যান্ড থেকে এসে এখানে আপনি আমলাতন্ত্র নিযুক্ত করছেন, গভর্নর জেনারেল ঠিক করছে পার্লামেন্ট লাগবে, পার্লামেন্ট কয়দিন চলবে না চলবে এটা গভর্নর জেনারেল ঠিক করছে একজন আমলা। তো এইখানে তো পুরো জিনিসটা উল্টোভাবে শুরু হয়েছে। অতএব এইটা পুরোটা চেষ্টা করার জায়গা হচ্ছে, পুরো জায়গাটাই চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মধ্যে আমরা মনে করি ব্রিটিশদের সবচাইতে বড় জায়গা ছিল, যে জায়গাটা একদম ধরাছোঁয়ার বাইরে থাকছে, এটা হচ্ছে আইনের কলোনিয়াল ক্যারেক্টার, সংবিধানের কলোনিয়াল ক্যারেক্টার। ওইখান থেকে ধরলে যে আপনি প্রশ্নটা করেন এটা করে কি ঠিক করা যাবে, আমরা বলি না, ঠিক করা তো যাবে না। কিন্তু আপনি কোত্থেকে ঠিক করবেন? সংস্কৃতি দিয়ে ঠিক করবেন? 1000 বছর যাওয়ার পরে আপনি কলোনিয়াল সংস্কৃতিকে পুরোটা আপনি করতে পারবেন না যদি না আপনি ওইরকম কোনো একটা বিন্দু থেকে শুরু করেন। আইন হচ্ছে শুরু করার বিন্দু হিসাবে খুব ভালো জায়গা, কংক্রিট। কিন্তু আমরা এই গত 14 মাসে বা 15 মাসে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের জন্য যে সংস্কারের কথা, সেই আলোচনা কিন্তু আমরা ওইভাবে দেখি নাই। আবার ধরেন আপনার আরপিও, আমাদের নির্বাচনের মাদার ল, যেটা আরপিওতে আছে, যেটা হলো দলগুলো যার প্রার্থী মনোনয়ন করবে তৃণমূল থেকে প্যানেল নিয়ে আসবে। কেউ কি তৃণমূল থেকে প্যানেল এনেছে? আপনারা কি তৃণমূল থেকে প্যানেল আনছেন? এই আইনগুলি, বাংলাদেশের আইনগুলির দুই ধরনের ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার হচ্ছে এরকম যে আপনি জেনেই নিয়েছেন এটা বাস্তবায়ন হবে না। বাংলাদেশে ধরেন ট্যাক্স ল, এইখানে মিডিল ক্লাসের প্রত্যেকটা লোককে সরকার যেদিন ইচ্ছা করবে তার ওয়েলথ এবং তার লাইফস্টাইল এবং তার যে প্রপার্টি এসব মিলে যে কোনো দিন যে কারো বিরুদ্ধে রাষ্ট্র চাইলে একটা দুর্নীতির মামলা শুরু করতে পারবে এবং সেই মামলা এস্টাবলিশড হবে। কিন্তু এটার ভেতর দিয়েই মানুষ চলতে থাকে। কখনো এটা হয় না। কখন আপনাকে ধরা হবে? আপনি বিরোধী দলে আছেন, আপনি সীমা লঙ্ঘন করতেছেন, আমি সরকারি দলে আছি, আইনের সাবজেক্ট, তখন আমি আপনাকে আইনের সাবজেক্ট হিসেবে ধরবো। তার মানে আইনটা তৈরি করার আগে হয়েছে দুইটা কারণে। এক হচ্ছে আপনি করাপশন মাস্ট, আপনি কারাপ্ট না হয়ে এখানে আসলে আপনি শ্বাস ফেলতে পারবেন না। আর আপনার করাপশনকে আমি অ্যালাউ করে যাইতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি আমার জন্য সেফ, আপনি আমাকে বিপদের জায়গায় ফেলতেছেন না। আমাকে বিপদের জায়গায় ফেললে আপনাকে আমি ওখানে ধরবো। তার মানে হচ্ছে এই যে ফ্রেমওয়ার্ক আইনের, রাষ্ট্র পরিচালনার এই যে ফ্রেমওয়ার্ক, নির্বাচনের ফ্রেমওয়ার্ক, এগুলি আসলে কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট আইন না। এগুলি এখানকার বেশিরভাগ আইন হচ্ছে অন্যায্য। এখানকার অন্যায্য আইন দিয়ে আমরা ন্যায় বিচার করার কথা বলি। আপনার প্রতি আমি একটা জরিপের ফলাফলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম আলো জরিপ করছে, 2 দিন ধরে আপনি দেখছেন ছাপা হচ্ছে। একটা পয়েন্ট আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শর্তহীনভাবে অথবা বিভিন্ন শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে 69.2% মানুষ। আমি প্রথম আলোর এই জরিপকে, এটাকে প্রথমত আমি উদ্দেশ্যমূলক মনে করি। আমাদের এখানে জরিপ করার জন্য যে ধরনের, আমি বললাম না যে জরিপ করার জন্য যে ধরনের প্রতিষ্ঠান থাকা দরকার, এবং জরিপে যে মানে আপনার জরিপ তো আপনি জানেন, আমার চাইতে অনেক ভালো জানেন যে আপনি কি আনসার আনবেন
এটা আপনি ইচ্ছে করলে আসলে ওইভাবে সাজাইতে পারেন। আপনি কাদের সাথে আলাপ করবেন, কিভাবে আলাপ করবেন। তাহলে এখানে কি সব আওয়ামী লীগের লোকজনের সাথে আলাপ র্যান্ডমের হয়েছে? মধ্যে র্যান্ডম থাকে। আওয়ামী লীগের লোকজনের সাথে আলাপ হয়েছে? আমি এটা মনে করি না, কিন্তু আমি মনে করি যে প্রশ্ন উত্থাপনের ধরন এগুলির উপরে অনেকাংশে নির্ভর করে। আমি এটা বিশ্বাস করি না যে বাংলাদেশের, আমি এটা আরেকটা কেউ জরিপ করলে দেখতে পারবে এই প্রশ্নটা নিয়েই। আমার ধারণা যে পরিমাণ লোকের কথা বলছে তার চেয়ে বেশি পরিমাণ লোক মনে করে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই মুহূর্তে বাংলাদেশে অস্থিতিশীলতা অনেক পরিমাণে বাড়বে। এটাই সামলাইতে পারবে না এই সরকার কিংবা এই সমাজ এই নির্বাচনকে সামলাইতে পারবে না। তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের যে ভোটার আছে বা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারাও তো ভোটার, নিশ্চয়ই তাদের ভোট কি এই নির্বাচনে জয় পরাজয়ে কোনো ভূমিকা রাখবে? সেটা নিশ্চয়ই রাখবে। বিএনপির দিকেও যেতে পারে, জামাতের দিকেও যেতে পারে, এনসিপির দিকেও যেতে পারে, ইন্ডিপেন্ডেন্ট একটা লোকের পক্ষেও যাইতে পারে এবং সেইটা তো যাইতেই পারে। সেটা যাওয়া খুব ধরেন অস্বাভাবিক কিছু না, কারণ তারা তো ভোট দেবে, তারা তো ভোটার আর একজন ধরেন পোর্টফোলিও হোল্ডার। তারা কিংমেকারের রোল কি প্লে করবে? আওয়ামী লীগ যদি অর্গানাইজড হইতে পারে তাহলে তারাও করতে পারে, এটা করতে পারে না এরকম মনে হয় না, কিন্তু এরা কতটা পারবে এটা আমি জানি না। এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার, থিওরিটিক্যালি এটা সম্ভব। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই মুহূর্তে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন? হাসিনার আমলের চেয়ে ভালো, কিন্তু নিশ্চয়ই আপ টু দ্য মার্ক না। কেন আপ টু দ্য মার্ক না? আপনার এখন পর্যন্ত ধরেন যে মবের কথা বলছেন, মানবাধিকারের মধ্যে যতগুলো অধিকারকে আপনি আসলে নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ, সেগুলির মধ্যে তো মানুষের প্রায় সবগুলো মৌলিক অধিকার, আমাদের এখানে যেগুলো চ্যাপ্টার মৌলিক অধিকার যেগুলি আমরা অন্তর্ভুক্ত করছি, তার সবই ধরেন আন্তর্জাতিক মানবাধিকারের জায়গা থেকে প্রায় নেওয়া। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যত রাষ্ট্রের সংবিধান হয়েছে, এর ওই 48-এর পরে যাদের জন্ম হয়েছে তারা সবাই আন্তর্জাতিক মানবাধিকার থেকে মৌলিক অধিকার অংশটা টুকে দিচ্ছে। তো মৌলিক অধিকারের মধ্যে এখন যদি ধরেন আপনার একজনের গিয়ে বাড়ি ভাঙা হচ্ছে, একজনের প্রতিষ্ঠান দখল করা হচ্ছে, তার সম্পত্তির অধিকার, তার কথা বলার অধিকার, তার লিখবার অধিকার, তার বলবার অধিকার, এগুলো তো অনেক ক্ষেত্রেই ধরেন আসলে লঙ্ঘিত হচ্ছে। কোনোভাবেই স্বাভাবিক একটা পরিস্থিতি না, এবং অনেক ক্ষেত্রে অকারণে মানুষ মামলা হয়রানির শিকার হচ্ছে, প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছে, অনেকে অকারণে জেলে আসছে। এগুলো সবগুলি তার প্রত্যেকটার সাথে আপনি মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা পাবেন। যা কিছু অন্যায় হয় সমাজের, মানবাধিকারের চ্যাপ্টার এখন এত বড় মানে বিস্তৃত, তার প্রত্যেকটা অন্যায়ের সাথে আসলে তার মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নকে পাবে। আগামী নির্বাচনের পর কি সব কিছু ঠিক হয়ে যাবে? না, একটা জিনিস কেবলমাত্র চেঞ্জ হবে যদি আমরা অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন করতে পারি। এই যে আওয়ামী লীগকে নিয়ে যে গল্পটা হচ্ছে, এটার একটা জায়গা হচ্ছে এখন পর্যন্ত অস্থির জায়গা হচ্ছে, আওয়ামী লীগের অনেকে বিশ্বাস করে যে শেখ হাসিনা এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, উনি কোথাও রিজাইন করেন নাই, ওনার কিছু করা হয় না এরকম। এবং এদের অনেকে মনে করে যে এই কারণেই তারা যে কোনো সময় এসে ক্ষমতা দখল করে ফেলবে, বসে যাবে, এরকম এক ধরনের অস্থির এবং ভুল চিন্তা থেকে ওরা সোসাইটিতে অনেক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করে। আরেকটা ইলেকশনের ভেতর দিয়ে একটা সরকার আসলে, একটা বৈধতা পাইলে তাদের একটা চ্যাপ্টার ক্লোজ, তারপর থেকে তার শুরু করতে হবে। এই মানসিক অবস্থায় যখন আসবে তখন সে রাজনৈতিক হবে। এখন পর্যন্ত সে রাজনৈতিক জায়গায় নেই, এখন পর্যন্ত সে দখলদারের মানসিকতা নিয়ে আছে, যে তার দখল নষ্ট হয়ে গেছে, সে আবার দখল করলেই, দখল পুনরুদ্ধার করতে পারলেই সে তার রাজত্ব চালাইতে পারবে। এই যে ভীতিটা আর এই যে অবস্থাটা, এটার একটা পরিবর্তন হবে, তাদের কালেকটিভ সাইকিতে একটা পরিবর্তন হবে, এক ধরনের স্থিতিশীলতা আসবে। কিন্তু ধরেন অভ্যুত্থানে আমি যেটা বললাম, ঐকমত্য কমিশনের যে ধরেন যে সমস্ত জিনিসের আসলে সংস্কার হওয়ার কথা, যেগুলিতে ভিন্ন মত আছে, এটা তো ঐকমত্য কমিশন এটা পরের গভর্নমেন্টে আসলে ট্রান্সফার করে দিচ্ছে। এখন বিএনপি যা বলবে, জামাতে ইসলামী যদি পার্লামেন্টে থাকে, আপনি মনে করেন যে একটা সুস্থ বিতর্ক হবে? জাতীয় নির্বাচনের সাথে তো গণভোটও হচ্ছে, গণভোট, তারপরে গণভোটের পরে এই সরকার যে গণভোটে হ্যাঁ না প্রসঙ্গ আছে, একটা দল এখন ক্যাম্পেইন করছে হ্যাঁ ভোটের, অনেকেই কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ওপেনলি কোনো কথা বলে নাই। তাহলে গণভোটে যদি
হাইপোথেটিক্যালি যদি আমরা বলি, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে জাতীয় সনদের একটা বাস্তবায়নের প্রশ্ন আসলো। যদি না জয়যুক্ত হয় তাইলেও ধরেন পরিস্থিতি খারাপ হবে। যেটা আমি বললাম যে অভ্যুত্থানকে কবর চাপা দিতে পারবেন না। অভ্যুত্থানের যে লক্ষ্য, মানে যে লক্ষ্য, মানুষ তো সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যাবে। আপনি তখন আবার রাজপথকে, মানে পার্লামেন্টের বদলে আপনি রাজপথকে আবার তখন রাজনীতির জায়গা হিসেবে বেছে নিচ্ছেন, যেটা কোনোভাবেই কাম্য না। এর আগের একটা পয়েন্ট আপনি বলতে চাচ্ছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে জামাত যদি বিরোধী দল হয়, সেই পার্লামেন্ট কতটুকু কার্যকর, কতটুকু ফাংশনাল হতে পারবে? সম্ভাবনা খুবই কম, কারণ এটা তো অপোজিট পোলে আছে। তারা তো আসলে নতুন কোনো রাজনীতি তো হচ্ছে না এখন। যে রাজনৈতিক, আপনি তো নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যাচ্ছেন না, আপনি তো ওইখান থেকে কোনো শিক্ষা নেন নাই। তো এই স্ট্রিট ফাইট যদি আসলে পলিটিক্স হয়, বিএনপি তো ধরেন ঐকমত্য কমিশনে থাকার সময় রাস্তায় চলে আসছে। এই অস্থিরতা দিয়ে তো আপনি আসলে সমাজকে স্টেবল করতে পারবেন না। ঐকমত্য কমিশনে সে তর্ক করতেছে, বিতর্কে আছে, তারা রাজপথে চলে আসছে। এবং এটা এরকম সরকার যেটা কোনো দলীয় সরকার না, যার কাছে আপনার আসলে কোনো দাবি করার জায়গা নাই, সে আপনারই সরকার। মানে রাস্তা থেকেও তাই করার কিছু নাই। পেশাজীবীরা করতে পারে, তারা একটা রেজিস্টার করতে পারে যে আমার একটা ডিমান্ড আছে। তাহলে আপনি কি সামনের দিনগুলো খুব বেশি ভালো দেখছেন না? এই পরিস্থিতি যদি থাকে এবং আমাদের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় এবং আমরা নিজেরা যদি আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তনের মতো ক্যারেক্টার হয়ে আবির্ভূত হইতে না পারি, রাজনীতিবিদরা যদি সেই ভূমিকা পালন করতে না পারে, তাহলে এখান থেকে খুব বেশি অগ্রগতি আমাদের হবে। এটা বেশি আশা করা হবে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদেরকে এবং যারা এই আলোচনা শুনছে তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।